আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান যুদ্ধ অন্তত জুন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তুরস্কের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো। যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান, শেহবাজ শরীফ। যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। নৌ কমান্ডারের মৃত্যুর কথা নিশ্চিত করল ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। বর্তমান বিশ্ব রাজনীতির সমীকরণ দিন দিন যে কতটা জটিল হয়ে উঠছে তার একটি বড় প্রমাণ হল ইরান ও এর চারপাশের চলমান পরিস্থিতি, যেখানে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই অস্থিরতা বা যুদ্ধ পরিস্থিতি অন্তত আগামী জুন মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। বিষয়টিকে যদি আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে দেখা যায় যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে দীর্ঘদিনের যে ভূ রাজনৈতিক উত্তেজনা কাজ করছে তা রাতারাতি স্তীমিত হবার কোনো লক্ষণ নেই, এবং বিভিন্ন সামরিক ও কূটনৈতিক মুভমেন্ট এটাই ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েক মাস এই উত্তাপ বজায় থাকবে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে যুদ্ধের স্থায়িত্ব নিয়ে যখন কোনো পূর্বাভাস দেওয়া হয় তখন এর পেছনে বেশ কিছু শক্তিশালী ফ্যাক্টর কাজ করে, যার মধ্যে অন্যতম হল লজিস্টিক সাপোর্ট এবং আন্তর্জাতিক শক্তিগুলোর অভ্যন্তরীণ প্রস্তুতি। এই দীর্ঘসূত্রিতার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম থেকে শুরু করে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার ওপর একটি বড় ধরনের চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতে পারে। দর্শক, আপনাদের কি মনে হয়, এই সংকট কি আসলেই জুন পর্যন্ত গড়াবে, নাকি তার আগেই কোনো সমঝোতা আসবে? তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। এই সম্ভাব্য সময়সীমার ভেতরে অনেকগুলো ছোট ছোট সংঘাত এবং পাল্টা প্রতিক্রিয়ার ঘটনা ঘটতে পারে, যা পরিস্থিতিকে আরও বেশি ধোঁয়াশাপূর্ণ করে তুলবে। এবং বিশেষ করে জুন মাসের সময়কালটি গুরুত্বপূর্ণ, কারণ তখন অনেক দেশের বাজেটে বড় ধরনের পরিবর্তন আসে, যা সামরিক বাহিনীর ওপর সরাসরি প্রভাব ফেলে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে এই সময়সীমাটি মূলত একটি স্ট্র্যাটেজিক টাইম ফ্রেম, যা উভয় পক্ষকে তাদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ দেবে, এবং ইরানও হয়তো এই সময়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করবে। তবে যুদ্ধের ময়দানে পরিস্থিতি প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল, এবং বড় বড় দেশগুলো যেভাবে তাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে তাতে স্পষ্ট যে তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়েই এগোচ্ছে। তুরস্কের আকাশসীমায় সম্প্রতি একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে ন্যাটো বাহিনী ইরানের পক্ষ থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে, এবং এই ঘটনাটি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তুরস্ক যেহেতু ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র এবং তাদের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত, তাই সেখানে এই ধরনের হস্তক্ষেপ ন্যাটোর সামষ্টিক প্রতিরক্ষা নীতির একটি বড় বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ মানেই সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হয়। যদিও এখানে সরাসরি যুদ্ধের ঘোষণা দেওয়া হয়নি, তবে আকাশসীমায় এই প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা মানেই হল অঞ্চলটি একটি উচ্চতর সতর্কাবস্থায় রয়েছে। এই ঘটনার পর ন্যাটো তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে, এবং তুরস্কের আকাশসীমায় নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, যা স্পষ্টভাবে জানান দিচ্ছে যে তারা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন নতুন তথ্য সংগ্রহে অনুপ্রেরণা যোগায়। তুরস্কের আকাশে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি ইরানের সাথে ন্যাটোর সম্পর্কের ক্ষেত্রে নতুন করে টানাপড়েন সৃষ্টি করতে পারে, কারণ ইরান সবসময় দাবি করে আসছে তাদের প্রতিরক্ষা কার্যক্রম শুধুমাত্র আত্মরক্ষার জন্য, এবং কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করার উদ্দেশ্য তাদের নেই। তবে অন্যদিকে ন্যাটোর দাবি হল তারা শুধুমাত্র তাদের সদস্য রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে, এবং এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়নি, বরং একটি সম্ভাব্য বিপদ এড়িয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার প্রভাব শুধুমাত্র সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি কূটনৈতিক অঙ্গনেও একটি বড় তর্কের বিষয় হয়ে দাঁড়াবে, যেখানে বিভিন্ন দেশ তাদের নিজ নিজ অবস্থান পরিষ্কার করবে। তুরস্কের এই ঘটনা থেকে বোঝা যায় যে বর্তমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা উন্নত এবং কিভাবে কয়েক সেকেন্ডের ব্যবধানে একটি বড় ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয় যদি সেখানে যথাযথ প্রযুক্তি ও সমন্বয় থাকে।
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পাকিস্তান সবসময়ই একটি ভারসাম্যপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করে আসছে এবং এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি বড় উদ্যোগ গ্রহণ করেছেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসানোর জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের ইচ্ছা প্রকাশ করেছেন। আপনারা জানেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক কয়েক দশক ধরেই বৈরী এবং সাম্প্রতিক বছরগুলোতে পরমাণু চুক্তি ও বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এই দূরত্ব আরও বেড়েছে। ফলে এই দুই পরাশক্তিকে এক টেবিলে আনা মোটেও সহজ কাজ নয়। তবে পাকিস্তান যেহেতু উভয় দেশের সাথে একটি কাজের সম্পর্ক বজায় রাখে এবং তাদের একটি অভিন্ন সীমান্ত রয়েছে ইরানের সাথে, তাই শেহবাজ শরীফের এই প্রস্তাবকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং কূটনৈতিক প্রতিনিধিরা ইতিমধ্যেই বিভিন্ন স্তরে আলোচনা শুরু করেছেন, যাতে করে একটি প্রাথমিক কাঠামো তৈরি করা যায় এবং যদি এই আলোচনা সফল হয় তবে তা হবে বর্তমান বিশ্বের জন্য একটি বিশাল কূটনৈতিক বিজয়। দর্শক, আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি পারবে এই দুই দেশকে একসাথে বসাতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে শেয়ার করুন। পাকিস্তানের এই উদ্যোগের পেছনে যেমন আন্তর্জাতিক স্থিতিশীলতার লক্ষ্য রয়েছে, তেমনি তাদের নিজস্ব অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও জড়িত। কারণ প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি থাকলে পাকিস্তানের নিজস্ব সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্য অনেক বেশি সহজতর হবে। শেহবাজ শরীফ তার বিবৃতিতে উল্লেখ করেছেন যে যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান হতে পারে না এবং শুধুমাত্র আলোচনার মাধ্যমেই স্থায়ী শান্তি অর্জন সম্ভব, যা দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সার্বিক উন্নয়নের জন্য জরুরি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদিও এখনও কোনো সরাসরি সবুজ সংকেত পাওয়া যায়নি, তবে তারা সবসময়ই বলে আসছে যে তারা কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে যদি ইরান তাদের শর্তগুলো মেনে নেয়। অন্যদিকে ইরানও চায় তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হোক, যাতে তাদের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারে। আর এখানেই পাকিস্তানের মধ্যস্থতা একটি গুরুত্বপূর্ণ সেতু হিসাবে কাজ করতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি একটি দাবি করেছে, যা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তারা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ নাকি দ্রুত ফুরিয়ে আসছে এবং এর ফলে ওয়াশিংটন তাদের সামরিক কৌশলে কিছুটা পিছু হটতে বাধ্য হতে পারে। টমাহক ক্ষেপণাস্ত্র মূলত যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান বাহিনীর একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র, যা নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম এবং দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন সংঘাতে যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্রটি ব্যাপকভাবে ব্যবহার করেছে, যার ফলে তাদের বর্তমান মজুদ অনেক কমে গেছে বলে ইরানের দাবি। আপনারা জানেন যে একটি দেশের সামরিক সামর্থ্য শুধুমাত্র তাদের আধুনিক অস্ত্রের ওপর নির্ভর করে না, বরং সেই অস্ত্রের নিরবিচ্ছিন্ন সরবরাহ বা মজুদের ওপরও নির্ভর করে। এবং ইরান মনে করছে যে যুক্তরাষ্ট্রের এই লজিস্টিক ঘাটতি তাদের জন্য একটি কৌশলগত সুবিধা তৈরি করছে। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন সবসময় বলে থাকে যে তাদের মজুদ পর্যাপ্ত এবং তারা যে কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু ইরানের এই দাবি যদি আংশিক সত্যও হয়, তবে তা বৈশ্বিক সামরিক ভারসাম্যকে কিছুটা হলেও নাড়িয়ে দিতে পারে। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আন্তর্জাতিক প্রতিরক্ষা সংক্রান্ত সব আপডেট আপনি সবার আগে পেতে পারেন। ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার এই দাবিটি এমন এক সময়ে এলো যখন ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার চাহিদা বেড়েছে এবং অনেক বিশ্লেষক মনে করছেন যে একসাথে একাধিক ফ্রন্টে সহায়তা দিতে গিয়ে মার্কিন অস্ত্র কারখানাগুলো হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতির ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও একটি বিতর্ক তৈরি হতে পারে যে কেন তারা তাদের নিজস্ব প্রতিরক্ষা মজুদের চেয়ে বিদেশে সহায়তায় বেশি মনোযোগী হচ্ছে। ইরান হয়তো এই তথ্যটিকে তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে ব্যবহার করছে, যাতে করে তারা তাদের প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখতে পারে এবং নিজেদের জনমনে একটি আস্থার পরিবেশ তৈরি করতে পারে। তবে যুদ্ধের ময়দানে বাস্তব চিত্রটা অনেক সময় গোয়েন্দা তথ্যের চেয়ে ভিন্ন হয় এবং ডমিনো এফেক্টের মতো একটি দেশের সাপ্লাই চেইন ভেঙে পড়লে তার প্রভাব অন্য সব বিভাগেও পড়ে। ইরানের সামরিক অঙ্গন থেকে একটি দুঃখজনক খবর নিশ্চিত করা হয়েছে, যা হলো তাদের একজন সিনিয়র নৌ কমান্ডারের মৃত্যু, যার খবর ইরান সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং এটি দেশটির নৌবাহিনীর জন্য একটি বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই নৌ কমান্ডার ইরানের সমুদ্রসীমা রক্ষা এবং বিশেষ করে পারস্য উপসাগর ও ওমান উপসাগরে দেশটির প্রভাব বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন এবং তার অভাব ইরান খুব সহজেই কাটিয়ে উঠতে পারবে না বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। তবে ইরান এই মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, বরং তারা বিষয়টিকে একটি সাহসিকতার প্রতীক হিসেবে দেখছে এবং রাষ্ট্রীয় সম্মানের সাথে তাকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে।
ইরানের নৌবাহিনী মূলত তাদের গেরিলা যুদ্ধ কৌশল এবং ছোট ছোট দ্রুতগামী নৌকার ব্যবহারের জন্য পরিচিত, যার পেছনে এই কমান্ডারের অনেক অবদান ছিল, এবং তার এই প্রস্থান নৌবাহিনীর চেইন অফ কমান্ডে কিছুটা শূন্যতা তৈরি করতে পারে। দর্শক, এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও আন্তর্জাতিক খবরের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে পারে, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে আমাদের জানান। এই কমান্ডারের মৃত্যুর পর ইরানের শীর্ষ নেতৃত্ব শোক প্রকাশ করেছেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সংগ্রাম আরও দ্বিগুণ উৎসাহে এগিয়ে যাবে। কোনো দেশের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু শুধুমাত্র একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং এটি একটি রাষ্ট্রীয় ও রণকৌশলগত ক্ষতি যার প্রভাব অনেক সময় দীর্ঘস্থায়ী হয়। বিশেষ করে বর্তমানের এই উত্তাল পরিস্থিতিতে, যখন সাগরে ড্রোন হামলা এবং জাহাজ আটকের মতো ঘটনা ঘটছে, তখন একজন অভিজ্ঞ নৌ কমান্ডারের অনুপস্থিতি পরবর্তী অপারেশনগুলোতে প্রভাব ফেলতে পারে। তবে ইরানের সামরিক ইতিহাস ঘাটলে দেখা যায় যে তারা খুব দ্রুত তাদের নেতৃত্ব পুনর্গঠন করতে পারে এবং নতুন প্রজন্মের অফিসারদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসে, যা তাদের সাংগঠনিক শক্তির একটি পরিচয়। এই ঘটনার পর দেশটির নৌমহড়া বা কোস্টাল সিকিউরিটির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে কিনা তা দেখার বিষয়, এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এই মৃত্যুর পরবর্তী ইরানের প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।